আমরা এর আগে আওয়ামী লীগকে দেখেছি ততবার সরকার প্রথা নিয়ে 91 পরবর্তীতে আন্দোলন করেছে, পরবর্তী নিজেরাই এসে ক্ষমতা আসার পরে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছে। আমরা যখন বিএনপিকে দেখেছি তারা যখন বিরোধী দলে ছিল তখন বলেছে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, আর এখন সংবিধান করে মানে মুখের ফেনা বের করে ফেলতেছে। সংবিধানকে একটা ধর্মীয় গ্রন্থের পর্যায়ে নিয়ে গেছে যে সংবিধান ভায়োলেশন করা যাবে না। তার মানে আমরা ক্ষমতা আসার আগে একরকম, ক্ষমতা আসলে আমাদের ভিন্ন চেহারা বের হয়। বিএনপির ইতিহাসটা কিন্তু তেমনই। আপনি দেখেন 91-তে যখন গণ-অভ্যুত্থানের পরে বিএনপি দুইবার ক্ষমতা আসে, একটা আসছে 91-তে আর একটা আসছে 2026-এ। সেখানে গণ-অভ্যুত্থানের পরে যখন স্বৈরা শাসকের জাটাকলে যখন আমরা ভয়ঙ্কর অবস্থায় ছিলাম, পরবর্তী 3 জোটের একটা রূপরেখা হয়েছিল। সেখানে কিছু সংস্কারের বিষয় আসছিল, যেমন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা, বিচার বিভাগকে স্বাধীন করার বিষয় আসছিল। তখন বলেছে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের কথা আসছিল। কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর 91-তে ক্ষমতা আসার পর এটাকে পুরোপুরি ইউটার্ন দিয়েছিল। আপনি বিএনপির উপর দোষ দিলেন। 96 তো আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, আওয়ামী লীগ তো আমি আসছি, কিন্তু 91-তে রূপরেখা বাস্তবায়ন করেন। আওয়ামী লীগের পরে 91-তে আপনি তো একটা কমিটমেন্ট দিয়ে আসছেন। আপনি যখন 140টা সিট পেয়েছেন, 10টা সিটের জন্য আপনার ক্ষমতা আসতে পারছেন না। জামাত কিন্তু ওই সময় কিন্তু নিঃস্বার্থ, কোনো ধরনের শর্তবিহীন বলেন নাই যে আমাকে 2টা মন্ত্রিত্ব দিতে হবে, 5টা এই দিতে হবে, সেই দিতে হবে। আমরা মোদী সরকারকে দেখেছি, মোদী সরকার ক্ষমতা আসার জন্য যখন আটকে গিয়েছিল তখন উড়িষ্যা এবং আপনার বিহারের এরা সহযোগিতা করে একটা বড় একটা কমিটমেন্ট নিয়ে মন্ত্রী 4-5টা মন্ত্রী নিয়ে তারা কিন্তু ক্ষমতায় মোদীকে বসিয়েছেন। কিন্তু জামাত কিন্তু ওই নিঃস্বার্থভাবে দিয়েছিলেন যে অ্যাটলিস্ট রূপরেখাটা বাস্তবায়ন যেন হয়, বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগটা আলাদা হবে, তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে। বিএনপি সেদিন 91-তে ক্ষমতা আসার পরে অস্বীকার করেছে। পরবর্তীতে আপনি মাগুরা ইলেকশনে প্রায় 15 জন জীবন দিয়েছে এবং পরবর্তীতে নিজস্ব একতরফা একটা ইলেকশন দিয়েছিল। পরে বাধ্য হয়ে পরবর্তীতে 96-তে 15 দিন ক্ষমতা থেকে সংবিধান সংশোধন করে পার্লামেন্টে পাশ করেই পরবর্তীতে কিন্তু তারা কিন্তু পরবর্তীতে আবার নতুন সরকারের কাছে ক্ষমতা দিয়েছে। এবারও আমরা কি দেখতে পাচ্ছি? এবার কিন্তু আন্দোলন যখন ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্রদের একটা মোটিভ ছিল, ছাত্রদের সব জায়গায় বলেছে রাষ্ট্র সংস্কার চাই। রাষ্ট্র সংস্কার একরকম, আর একটা হচ্ছে নতুন ক্ষমতার। আমরা কিন্তু ক্ষমতা বদলের জন্য ছাত্ররা কিন্তু জীবন দেয় নাই, যে একজনের আওয়ামী লীগকে বাদ দিয়ে নতুন একজন ক্ষমতা আসবে এটার জন্য জীবন দেয় নাই, সংস্কার করার জন্য জীবন দিয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বিএনপি ক্ষমতা আসার আগে বলেছে আমি আমার ইশতেহার, আমার 31 দফা এবং গণভোটের যে বিষয়গুলো আছে এগুলো মেনে নিয়ে ক্যাম্পেইনের জন্য বলেছেন। এবং কি জনগণ কিন্তু আপনি দেখেন 67% গণভোটে যে ভোট পেয়েছে, এই ভোটটা কিন্তু শুধুমাত্র জামাতের ভোট বা এনসিপির ভোটে কিন্তু 67% হয় নাই, বিএনপির প্রচুর লোক ভোট দিয়েছে সেখানে। তার মানে আপনি যখন নির্বাচনের আগে আপনি বললেন যে আপনি এটা মেনে নেবেন, কিন্তু নির্বাচন আসার পরে আপনি যে ইউটার্ন নিচ্ছেন, 180 ডিগ্রিতে ইউটার্ন নিচ্ছেন, এটা জাতিকে হতাশ করছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনি দেখেন সচিবালয় যে অধ্যাদেশ, এই আবার সুপ্রিম কোর্টের যে সচিবালয় যে বিষয়টা, যে অধ্যাদেশটা বাতিল করলো, অথচ আপনি জুলাই সংস্কার বাদ দেন, আপনি তাদের যে 31 দফা এবং তাদের যে ইশতেহারে বলা আছে যে তারা সুপ্রিম কোর্টের যে সচিবালয় সেটা করবে, তাদের ইশতেহারের মধ্যে লেখা আছে, কিন্তু সেটা তারা অস্বীকার করছে। এবং কি তাদের ইশতেহারের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি দেখেন, তাদের ইশতেহারের মধ্যে বলা আছে যে তারা কখনো প্রশাসক মানে বিভিন্ন নির্বাচনী এতে কখনো প্রশাসক নিয়োগ করবে না। এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রশাসকের বিষয়টা যখন আসছিল তখন প্রথম বিরোধিতা করেছিল বিএনপি, কিন্তু অথচ ক্ষমতা আসার পরে পুরো 180 ডিগ্রিতে গিয়ে অন্তর্বর্তী সরকার যতগুলো দিয়েছে তার চেয়ে 3 ডাবল বেশি প্রশাসক দিয়ে অর্থাৎ তাদের ইশতেহারের এগেইনস্টে গিয়ে দাঁড়িয়েছে। দেখছেন আপনি আপনার বিএনপির 31 দফা তো দিয়েছে 4-5 বছর আগে। 31 দফার প্রথম দফাটা কি? প্রথম দফা হচ্ছে সংবিধান সংস্কার করবে তারা, অথচ আজকে সংসদের ঝামেলা হচ্ছে কি নিয়ে? সংশোধন হবে নাকি সংস্কার হবে? কারণ সংশোধন হলে আপনি 142 দিয়ে সংশোধন করতে পারবেন, কিন্তু সংস্কার করতে হলে 142 দিয়ে আপনি সংস্কার করতে পারবেন না, আপনাকে করতে হবে গণপরিষদ দিয়ে সংস্কার করতে হবে। কারণ আমাদের সংবিধানের 7V তে বলা আছে যে আপনি 142 দিয়ে সংবিধান যে বেসিক স্ট্রাকচার আছে এটা পরিবর্তন করতে পারবেন না। বেসিক স্ট্রাকচার কি? এই যে আপনি শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতার ঘোষক 6ষ্ঠ তফসিলে আছে, এটাকে আপনি 142 দিয়ে পরিবর্তন করতে পারবেন না, এটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে গিয়েছে। এবং আমাদের দ্বিতীয় বিভাগ যে মূলনীতি, বিএনপি তার ইশতেহারে বলেছেন যে আমরা সমাজতন্ত্রকে বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে এটাকে কি করব? যুক্ত করব। কিন্তু এটা যদি পরিবর্তন করতে, এটা বেসিক স্ট্রাকচার। এখন আপনি বলেন বেসিক স্ট্রাকচারটা কিভাবে নির্ধারণ হলো? 1988 সালে এই পার্লামেন্ট, ওনারা যে পার্লামেন্টকে বলছে পার্লামেন্ট হচ্ছে সার্বভৌম, পার্লামেন্ট কখনো সার্বভৌম নয়। 1988 সালে এরশাদ পার্লামেন্টে পাশ করিয়েছিলেন যে সুপ্রিম কোর্টে বিভিন্ন বেঞ্চ হবে, বিভিন্ন বিভাগে হবে। পরবর্তীতে একটা রিট হয়েছিল আনোয়ার চৌধুরী ভার্সেস স্টেট, সেই রিটটা প্রথমে হাইকোর্ট ডিভিশন খারিজ করে দিয়েছিল, পরবর্তী অ্যাপ্লাইড ডিভিশন এই রিটটাকে অ্যাকসেপ্ট করে সেদিন একটু বেসিক স্ট্রাকচার ইন্ডিয়া থেকে এই আপনার প্রেসিডেন্ট নিয়ে বেসিক স্ট্রাকচার নির্ধারণ করে দিয়েছে। যেহেতু আমাদের ইউনিটারি গভর্নমেন্ট না, তো সুতরাং আমরা চাইলে হাইকোর্ট ডিভিশন বিভিন্ন বিভাগে নিতে পারবো না, তখন কিছু বেসিক স্ট্রাকচার নির্ধারণ করে দিয়েছে। মূলনীতি প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ সংবিধানগুলো বেসিক স্ট্রাকচারের মধ্যে পারবে। তার মানে অ্যাপ্লাইড ডিভিশনটা নির্ধারণ করে দিয়েছে। আপনি যে 106 দিয়ে অ্যাপ্লাইড ডিভিশনের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার
যে বাবা সন্তান জন্ম দিয়েছে, এই যে সরকার, এই সরকার তো ওই যে অন্তর্বর্তী সরকারের সন্তান, ভূমিষ্ঠ সন্তান, দুইটা সন্তান, একটা হচ্ছে আপনার গণভোট আর একটা হচ্ছে নির্বাচন, দুই সন্তান, এক সন্তান বৈধ আর সন্তান অবৈধ হয়ে গেল। কিন্তু যে বাবা 106 অ্যাপ্লাইড ডিভিশনের মাধ্যমে যে বাবা বৈধ হয়েছে, সে বাবা 1989 সালে অ্যাপ্লাইড ডিভিশন আদেশের মাধ্যমে বলে দিয়েছে আপনি 142 দিয়ে 7B সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন না আপনি। তো সুতরাং আপনি যে আপনার ইশতেহার, আপনি জুলাই সংস্কার পরে দেন, আপনি ইশতেহারে বলেছেন আপনি সমাজতন্ত্র বাদ দিয়ে আপনি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস যুক্ত করবেন। আপনি কিভাবে যুক্ত করবেন? এই 142 দিয়ে আপনি করতে পারবেন না, আপনাকে গণপরিষদ লাগবে। কিন্তু আপনি গণপরিষদের শপথ নেন নাই। আজকে আইনমন্ত্রী আজকে কি বললো যে গণভোট বাদ যাক, কিন্তু জুলাই সংস্কারকে আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করব। কিভাবে আপনি পরিপূর্ণ বাস্তবায়ন করবেন? কারণ জুলাই সংস্কার মধ্যে যে বেসিক স্ট্রাকচার পরিবর্তন কিভাবে করবেন আপনি? আপনি তো শপথ নেন নাই, আপনি তো গণপরিষদের শপথ নেন নাই। এই যে রাষ্ট্রপতি, আজকে যে রাষ্ট্রপতি ওয়ার্ডারের মাধ্যমে পার্লামেন্ট শুরু হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি নিজের ওয়ার্ডার নিজে ভায়োলেশন করেছে। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা দরকার, কারণ রাষ্ট্রপতি একটা ওয়ার্ডারে বলেছেন যে একটা সংসদ সদস্য দুটো শপথ নিবে, গণপরিষদের শপথ আর একটা শপথ হচ্ছে আপনার জেনারেল অ্যাসেম্বলির শপথ। কিন্তু এই যে রাষ্ট্রপতি যে শুধুমাত্র পার্লামেন্টকে আমন্ত্রণ জানালো, রাষ্ট্রপতি আমন্ত্রণে পার্লামেন্ট শুরু হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি গণপরিষদের পার্লামেন্টে আমন্ত্রণ জানা নাই কেন? তার মানে রাষ্ট্রপতি নিজের ওয়ার্ডারকে নিজে ভায়োলেশন করেছে। যে রাষ্ট্রপতি নিজের ওয়ার্ডারকে নিজে ভায়োলেশন করে, তাহলে তাকে ইমপিচমেন্ট করতে হবে, সে শাস্তির আওতায় আসতে হবে, কারণ সে নিজের ওয়ার্ডারকে নিজে ভায়োলেশন করেছে। যে নভেম্বর যে ওয়ার্ডারটা হয়েছে, আপনি বলছেন এই ওয়ার্ডারটা জোর করে হয়েছে, নভেম্বরে এই ওয়ার্ডারটা যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নভেম্বর থেকে 3 মাস নির্বাচনে 3 মাস পর্যন্ত তখন কোনো কিছু বলে নাই কেন? এই যে ওয়ার্ডারটা যে ভুল, আদেশ দিতে পারে না, ওনারা বলছেন রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না, তাহলে নভেম্বর থেকে 3 মাস আপনারা কেন বলেন নাই? আপনারা কেন তখন হাইকোর্টে যান নাই, রিড করেন নাই? এখন কেন আপনি রিড করতে গিয়েছেন? আপনি তো একটা অঙ্গীকার নামা একটা এগ্রিমেন্টের সাইন করেছেন, আপনি একটা অঙ্গীকার নামা এগ্রিমেন্টে সাইন করেছেন না? যে অঙ্গীকার আমি আপনার কোর্টে আনকোট করে শেষ করে দিচ্ছি। দেখেন যে অঙ্গীকার নামা ওনারা এগ্রিমেন্টে সাইন করেছে, অঙ্গীকার নামায় কি ছিল দেখেন। অঙ্গীকার নামায় জুলাই 2005 অঙ্গীকার নামায় বলা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্যবোধের ভিত্তিতে 2024 সালে জুলাই অভ্যুত্থানে প্রকাশিত জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এই অঙ্গীকার এবং ঘোষণা করছি। তার মানে কি? বিএনপি প্রথম স্বাক্ষরকারী কি ওই ঘোষণা করছে? সেখানে ঘোষণা করেছে যে আমরা নতুন রাজনীতি প্রথম দিন 2টা শপথ নিতে হবে। আপনি 2টা শপথ নেন না কেন? আপনি বললেন সংবিধানে নেই। ভাই সংবিধানে কি আছে? মাসুদ কামাল মাত্র বলো সংবিধানে কি আছে? সংবিধানে আজকে যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা চিন্তা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন এই পার্লামেন্টে দাঁড়িয়ে বললেও যে হচ্ছে স্বাধীনতার ঘোষক হচ্ছে জিয়াউর রহমান, সংবিধানের সম্পূর্ণ ভায়োলেশন করেছে উনি। একটা মন্ত্রী, আপনি জানেন এমপিদের একটা শপথ আছে, মন্ত্রীদের আলাদা একটা শপথ আছে। সেই শপথের মধ্যে বলা হয় যে আমরা সংবিধানকে সংরক্ষণ করব। যে সংবিধানের 6ষ্ঠ তফসিলে বলা হচ্ছে যাতে এই স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। আপনি যে জিয়াউর রহমান বললেন, তার মানে আপনি মন্ত্রী হিসেবে আপনার শপথ ভঙ্গ করলেন, তার মানে আপনার মন্ত্রী তো থাকে না আপনার। তো তখন তো আপনি বললেন না যে আমরা প্রথমে সংবিধানে নিব, প্রথমে সংবিধানে জিয়াউর রহমান সাহেবকে ঢুকাবো, তারপরে গিয়ে আমরা স্বাধীনতার ঘোষক বলবো, এটা তো বললেন না। এখান ক্ষেত্রে কেন বললেন যে একটা মানে আপনার যেটা আপনার সুবিধা মতো এটা মিষ্ট, আর যেটা আপনার বিপরীতে যাবে সেটা দুষ্ট হয়ে যাবে? সেটা তো হয়ে যাচ্ছে। একবার বলেন আপনার সংবিধানে অন্তর্ভুক্ত, তাহলে আপনি জিয়াউর রহমানকে সংবিধান অন্তর্ভুক্ত করে তারপর আপনার ঘোষক ঘোষণা দেন, কিন্তু আপনি তো সেটা কেন করেন নাই? আমার মনে হয় একদমই ক্লিয়ার মাসুদ কামাল ভাই, আপনি যদি কিছু বলেন। আমি যে জিনিসটা পয়েন্ট আউট করতে চেয়েছিলাম যে যেটা বাতিল করেছে, যে কতগুলো কমন বিষয় ছিল, সেটার প্রতি কেন এত অনিয়মিত গুম প্রতিরোধ প্রতিকার? আমি একটা কথা বলি আপনাকে, এই পয়েন্ট টু পয়েন্ট ধরলে সারাদিন আলাপ করা যাবে এবং এর কোনো জবাব নাই, এর কোনো জবাব কেউ দিতে পারবে না। ওইসব কথা যেগুলো দিবে এগুলো গুজামিলের জবাব, কেউ জবাব দিতে পারবে না। কিন্তু এখন প্রবলেমটা হয়ে গেছে আগে শুরুতে আমি আপনাকে একটু ধারাবাহিকভাবে বলি, সংক্ষেপে বলি। প্রবলেম কোথাও জানেন? আমাকে ওইদিন বলতেছে একজন, এই যে আপনি, আমি কিন্তু দেখেন, আমি কিন্তু শুরু থেকেই বলতেছি গণভোট আমার পছন্দ হচ্ছে না। আমাকে অনেকে বলেন গণভোট পছন্দ হচ্ছে না, আগের যে গণভোটগুলি হয়েছে ওগুলি কেমন হলো? দেখেন আগের প্রত্যেকটা গণভোট যখন হয়েছে, আগে গণভোট হয়েছে 3টা, একটা শাহাবুদ্দিন আহমদের আমলে, একটা হলো এরশাদের আমলে, একটা জিয়ার আমলে। 3টা গণভোটের সময় হয় গণভোটটা সংবিধানে ছিল, না হয় সংবিধান স্থগিত ছিল। এটা কিন্তু রিয়েলিটি আসলে ছিল। আচ্ছা, এখন এই মানে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে, যেটা ভুল যেটা হয়েছে, এবং ভুলটা হলো অতিরিক্ত মানে পণ্ডিত আছে না, এই যে আমাদের আসিফ নজরুল, বিরাট পণ্ডিত, কিন্তু এরা যে যে কাজটা করছে, যে বারবার বলার চেষ্টা করতেছে যে আমাদের এটা একটা সাংবিধানিক সরকার, বোগাস। এটা বলার কোনো দরকার ছিল না, এটা বলার কোনো দরকারই ছিল না। প্রথমেই আইসানিয়া বিপ্লবের মাধ্যমে বলে, আন্দোলনের মাধ্যমে বলে একটা সরকার আসছে, একটা দল, আগের সরকার পলাই গেছে ভাই, পয়সা কথা। অনেকে এটা নিয়ে আলোচনা করে, শেখ হাসিনা তো পলাই নাই, পলাই নাই মানে কি, তার কি চেঞ্জুল নিয়ে গেছে? কিন্তু হাইটে উঠছে, প্লেনে হাইটে উঠছে না, তো সে পড়লো না কেন করে? তো এখন বিষয়টা হলো যে চলে যাওয়ার পরে আপনি তো সংবিধান যদি আপনি এক মুহূর্ত মানেন, তাহলে আপনি এক মুহূর্ত ক্ষমতা থাকতে পারেন না ভাই। 106 সবাই করতেছে, 106 আলোকে আমরা সংবিধান 106 সাথে করছেন, এটা যে একটা বোগাস, এটা কেনা জানে? ওই সময় চিফ জাস্টিস ছিল ক্যান্টনমেন্টে, তখনই যদি বলতো যে সংবিধান স্থগিত, যা ইচ্ছা তাই করেন আপনি ভাই, কোনো সমস্যা নাই। আবার সংবিধানটা চেঞ্জ করে একবারে সংবিধানটা আপনি জীবিত করেন, প্রবলেম ছিল না তো।
তা কিন্তু করে নাই এরা, বেশি মাতুব্বরি করতে গেছে। আচ্ছা করলে করছে, যা করা করছে। এখন যেটা হয়েছে, আমি যেটা বারবার বলতেছি যে আপনারা যা কিছুই করেন ভাই, বিচার কিন্তু আমরা বলি না তুমি যা কিছু করো ভাই, বিচার কিন্তু আল্লাহ দরবারে দিয়ে রাখলাম। এখন উপরে আল্লাহ, নিচে জনগণ। মানুষ কিন্তু দেখতেছে, মানুষ কিন্তু বুঝতেছে যে আপনি কি বলছিলেন, কি করছেন। মানুষ, এটা হলো সমস্যাটা। যখন কেউ, আমি বারবার, আমাকে অনেকে বলছে কিন্তু যে ইলেকশনের সময় আপনার